পরিমণি মেকআপ রুম থেকে আইসা নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর কি। উনি আইসা আমাকে মারছে আর বলছে যে তোকে মারলে কি হবে, তোকে মেরে শেষ করে দেবো, 2 কোটি টাকা হইলেই শেষ। মানে আর ওইটাই হচ্ছে যে ওনার প্রশাসন কিছুই করতে পারবে না। তারপরে হচ্ছে যে ওনার অনেক বড় বড় লুক আছে এগুলা। তারপরে তখন আমি সেন্সলেন্স হয়ে যাই। সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওরা মাথায় পানি দেয়, অনেক কিছুই করে, যে নাফা ট্যাবলেট এগুলো করে। তারপরে আসে মার্চ মাসে আমাকে পরিমণির বাসায় কাজে নিযুক্ত হয় আর কি। আর এপ্রিলের 2 তারিখ আমি নির্যাতিত হই। বাচ্চার খাবার নিয়ে, সামান্য বাচ্চার খাবার ইস্যু করে আমাকে মারধর নির্যাতন শুরু করে আর কি। সামান্য বাচ্চার খাবারটা, সলিড খাবারের কথা বলা হয়েছিল যে 2 ঘন্টা পর পর সলিড খাবার দেওয়ার জন্য, কিন্তু বাচ্চার খাবার 2 ঘন্টা হয় নাই। সলিড খাবার পরে 2 ঘন্টা হয় নাই দেখে আমি একটু দুধ দিতে চাচ্ছি। এই অবস্থায় পরিমণি মেকআপ রুম থেকে আইসা নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর কি। উনি আইসা আমাকে বলতেছে যে কি দেও বাচ্চাকে। তখন আমি বললাম যে বাচ্চাকে তো খাবার খাওয়ানো হয়েছে, 2 ঘন্টা হয় নাই, তো একটু দুধ দিচ্ছি। আগে যে মেয়েটা রাখতো ওই বাচ্চাটাকে দিনে 1 থেকে 2 বার দুধ দিত, তার জন্য আমি দুধ দিচ্ছি। আর উনি আমাকে এটাও বলে নাই বাচ্চাকে কি আর কেমনে করতে হয়, কোন খাবারটা কেমনে দিতে হয়, এগুলো আমাকে দেখাই নাই, বলেও নাই। ওই মেয়েটাই বলছে। আর ওই বাচ্চার খোঁজখবরও উনি নেয় নাই। সপ্তাহে 1 দিন হয়তো দেখা করলে করতেও পারে, বাচ্চার সাথে কথা বললে বলতেও পারে, নাও বলে, তাই না। তারপরে এইগুলা নিয়ে মানে আমাকে বলতেছে যে দুধ কেন দেস, দুধ কে বলছে তোকে দিতে। তাহলে আমি বললাম যে আগে যে মেয়েটা রাখতো সেই মেয়েটা তো দিনে 1 বার করে দুধ দিত, এটার জন্য আমি দুধ দিচ্ছি। এটা বলার পরে অশৃঙ্খল ভাষায় গালিগালাজ করে আমার মাথায় থাপড়াচ্ছে। তো আমি প্রথমে ভাবছি 1 থেকে 2টা থাপড় দিব হয়তো। আমি ওনার দিকে হা করে তাকাই আসি। তাকানোর পরে আমি যতই তাকাই আসছি না কেন উনি থাপড়াইতেছে। আমি নিচে পড়ছি, 2 বার উঠছি। ওঠার পরে একবার মানে এদিক দিয়ে আমি তাকাইছি, তখন আমার বাম চোখে থাপড় দিছে। আমার বাম চোখ পুরাটাই ফুলে গেছিল। তারপরে তখন আমি সেন্সলেন্স হয়ে যাই। সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওরা মাথায় পানি দেয়, অনেক কিছুই করে, যে নাফা ট্যাবলেট এগুলো করে। তারপরে আসে। তখন আমি পরীকে বলি যে আমাকে বের হইতে দেওয়ার জন্য। আমি পায়ে ধরি ওনার, যে আপু আপনার পায়ে পড়ে আমাকে বের হইতে দেন, নাই তো হসপিটালে নিয়ে যান। তখন আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বেরোতেও দিবে না, আমাকে ওইখানে রেখে মারবে। উনি আমাকে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, মানে আমার 2 কোটি টাকা যাবে শুধু, আর কিছুই হবে না ভাবে মারতেছে। আর মানে বলার পরে এইভাবে বলছে যে তুই কার কাছে যাবে, কি করবে, তুই কিছুই করতে পারবে না আমার। এখন এভাবে বলার পরে তো আর আমি কোনো কিছু করতে পারি না। তারপরে অনেক চেষ্টা করো এজেন্সি, তারপরে হচ্ছে ম্যানেজার, ওদের সবাইকে বলার পরে আমি কোনোভাবেই ওইখান থেকে বের হইতে পারতেছি না। আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বের হইতেও দিবে না। তারপর লাস্টে আমি নিরুপায় হয়ে 349-এ ফোন দিই। এর আগে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি সব কিছু আর বলতে পারতেছি না আর কি, যে বিষয়টা লং হয়ে যাবে, এটার জন্য আর আমি কিছু বলতেছি না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এক হচ্ছে যে আমার যে দাবিগুলো থাকবে, এর মধ্যে হচ্ছে যে প্রথম হচ্ছে যে উনি প্রশাসনরা সিসি ফুটেজ চেক করবে। 2 তারিখের 1টা থেকে সিসি ফুটেজ 6টা পর্যন্ত চেক করবে, যে দেখবে যে এখানে আমাকে কিভাবে নিরমভাবে নির্যাতন করা হয়েছে, যে কিভাবে আমাকে নির্যাতন করছে। আর আমি একটা অসহায় হয়ে কিভাবে ওনার পায়ে পড়ছিলাম, আর কিভাবে যে আমি ওনার কাজের মেয়েদের কাছে আমি পায়ে পড়ে বলছিলাম যে আমাকে বেরোতে দেন, বেরোতে দেন, এগুলো। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এভাবে যাতে আমার মতো কোনো গৃহকর্মী যাতে নিরমভাবে নির্যাতিত না হয়। আমাকে যে মারে নাই, আমি 2 তারিখ থেকেই তো আমি সিসি ফুটেজ বলতেছি। সে যদি আমাকে নাই মারে, তাহলে 2 তারিখে সিসি ফুটেজটা উনি কেন দিচ্ছে না, আর প্রশাসনরাও কেন নিতে পারতেছে না? উনি যেটা দেখা, আমি তো চাচ্ছি যে 2 তারিখে সিসি ফুটেজ দেখাক, 1টা থেকে শুরু করুক, 6টা পর্যন্ত দেখাক, যে আমাকে নির্যাতন করার পরে আমি কি অবস্থায় ছিলাম, আমাকে কেমনে নির্যাতন করছে, এখান থেকেই তো বের হচ্ছে। প্রশাসন সিসি ফুটেজ দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাকে একটা সঠিক বিচার দাও। আইনের প্রতি শ্রদ্ধা, যে আমাকে একটা সুষ্ঠু অসহায় ভিত্তিতে মানে আইনের প্রতি যে মারছে আর বলছে যে তোকে মারলে কি হবে, তোকে মেরে শেষ করে দেবো, 2 কোটি টাকা হইলেই শেষ। মানে আর ওইটাই হচ্ছে যে ওনার প্রশাসন কিছুই করতে পারবে না। তারপরে হচ্ছে যে ওনার অনেক বড় বড় লুক আছে এগুলা। এটা যদি হয়ে থাকে তাহলে রমজান মাসের পুরা মাসের সিসি ফুটেজ টান হোক। আর ওনার যে গড়ের যে দরজায় যে সিসি
ক্যামেরাটা, ওইটা টান দিলেই তো হচ্ছে যে আমি মিথ্যা বলছি কিনা। যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে প্রশাসন আমাকে একটা সুষ্ঠু বিচারের আওতায় নিবে, যাতে আমি একটা বিচার করে যাই। হ্যাঁ, উনি যদি এখন বলে থাকে যে সিসি ক্যামেরা নাই, ওইটা যদি উনি বলে থাকে, তো পুলিশ এসআই আরিফুল ইসলাম যখন আমাকে উদ্ধার করতে গেছে তখন আমি ওনাকে বলছিলাম যে সিসি ফুটেজ আছে, উনি বলছে যে ঠিক আছে। পরে আমাকে ওইখানে বসায় রাখা হয়েছে, বলছে যে এর 2 দিন পরে যেদিন আমি জিটি করব ওই দিন আমাকে বলছে যে তুমি থাকো, আমি ওনার বাসায় যাচ্ছি। আমি বলছি যে ভাই আপনারা সিসি ফুটেজ দেখবেন। ওনার কাছে বলছে যে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে সিসি ফুটেজে। তাহলে ওই দিন হার্ড ডিস্ক একদিন হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, আর দরজার ওইটা দেখা যায়, এখন পুরো সিসি ফুটেজে উধাও হয়ে যাবে। এটা তো প্রশাসন বের করবে, এটা তো আমার বের করার দায়িত্ব না। আপনি বলছেন ওইটা হচ্ছে যে ও তো বললোই যে পুলিশ আমাকে কিছু করতে পারবে না, তোকে মারলে 2 কোটি টাকা। কারণ যেহেতু দেখছি আমি কোনো পাচ্ছি না, আমি অসহায়, আমি ব্যক্তি, আমার জন্য কোনো আইন আছে কিনা আমি দেখছি। আর ওইটা আমি দেখে ছাড়বো যে এটা কোন পর্যন্ত যায়, প্রশাসন কোন পর্যন্ত নিয়ে যায়, সেটা আমি দেখবো। আমি একটা সুষ্ঠু বিচার। আপনি তার বিরুদ্ধে আচ্ছা শুনেন, আমি মামলাটা করার পরে উনি মামলাটা করছে, তাহলে আমি মামলা করার আগে কি ওনার মানহানি হয় নাই? হয় নাই? তখন কি ছিল? না, আপনাকে নিয়ে তো অনেক ভিডিও চিহ্নিত। আমি যা বলছি, সাংবাদিক আমাকে যা বলছে, আমি যা বলছি সব সত্যি কথা বলছি, আমি এখানে কোনো মিথ্যা কথা বলি না। ঠিক আছে, দাবি করছেন আপনি যখন সাংবাদিকদের সাথে কথা বলেছেন, কথা বলার সময় আপনার যে বিষয়বস্তু, আপনার উপরে যে নির্যাতন, ওই বিষয়বস্তুর বাইরে আচ্ছা ওর পার্সোনাল ইস্যু নিয়ে আমি কথা বলছি, ও তো আমাকে মানহানি করতেছে, ও আর ওর ম্যানেজার আমাকে মানহানি করতেছে। মানে আমি নষ্ট মেয়ে, আমি যে জায়গায় কাজ করছি ওই জায়গায় ওরা যাক, প্রশাসন নিয়ে যাক, যে কোন নিয়ে যাক, বলুক যে আমি নষ্ট মেয়ে নাকি আমি খারাপ মেয়ে নাকি, ওটা যাচাই করো। সেই ক্ষেত্রে